মাননীয় সদস্য জনাব আব্দুল সাত্তার, নীলফামারী 1, আপনি পানি সম্পদ মন্ত্রীকে একটা সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নির্বাচনী এলাকার ডোমার ডিমলা 12, নীলফামারী 1, ডিমলা উপজেলার ডালিয়া ব্রিজ হতে উত্তর দিক পশ্চিম সাতনাইয়ের কালীগঞ্জ পর্যন্ত 6টি ইউনিয়ন, খালিশা চাপানি, গয়াবাড়ি ইউনিয়ন, টেপাখড়িবাড়ি ইউনিয়ন, খগাখড়িবাড়ি ইউনিয়ন, এরপরে গয়াবাড়ি ইউনিয়ন সহ মোট 6টি ইউনিয়নের উপর দিয়ে বাঁধটি নির্মিত হয়েছে। তিস্তা নদীর ডান তীর বাঁধের দৈর্ঘ্য প্রায় 18 কিলোমিটার। রাস্তাটি 1995 সালে নির্মিত হলেও মাঝে মধ্যে বন্যার পানিতে উপচিয়ে এটা ধসে যাওয়ার উপক্রম হয়েছে। আসন্ন বর্ষার পূর্বেই উক্ত বাঁধটি বোল্ডার বেষ্টিত মজবুত ভাবে পুনর্নির্মাণ না হলে তিস্তা নদীর পানি আকস্মিক বন্যায় বাঁধটি উপচিয়ে বা ভেঙে গেলে লোকালয়ে পানি প্রবেশ করার সম্ভাবনা আছে, যা ডিমলা এবং জলঢাকা উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। তাই কবে নাগাদ বাঁধটি পূর্ণাঙ্গভাবে নির্মাণ করে 2 ধারে বৃক্ষরোপণ সহ সুন্দরভাবে এই ব্যবস্থাপনা করা যায়? মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে প্রশ্ন করছি। ধন্যবাদ আপনাকে। মাননীয় পানি সম্পদ মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, তিস্তা নদীর ডান তীর ঘেঁষে যে 18 কিলোমিটার বাঁধ নির্মাণের পাশাপাশি ডালিয়া ব্রিজের পাশে আরো 6টা ইউনিয়নে বাঁধ নির্মাণের কথা তিনি উল্লেখ করেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই 18 কিলোমিটার বাঁধটি 1995 সালে হয়েছিল মাননীয় স্পিকার, আরো 30 বছর পূর্বে। খুব স্বাভাবিক কারণেই প্রায় প্রতি বছরেই এখানে মেরামত করার জন্য উদ্যোগ নেওয়া হয়। এখন আরো 6টি ইউনিয়ন প্লাবিত হওয়ার সংখ্যা যদিও রয়েছে, সেখানে একটি বিশাল প্রজেক্ট আমাদেরকে গ্রহণ করতে হবে। এই মুহূর্তে যেহেতু বর্ষা এবং অতি প্লাবন, আমরা একটা শঙ্কায় রয়েছি যে হয়তোবা যে কোনো সময় আরো বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে নদী ভাঙ্গনের কারণে। সেজন্য আমরা ইমিডিয়েট যেটা উদ্যোগ গ্রহণ করব সেটি হলো যে ইমার্জেন্সি ওয়ার্ক আমরা করে মাননীয় সংসদ সদস্য আপনাকে আশ্বস্ত করতে চাই, এবং এর পরবর্তীতে এই যে বর্ষা মৌসুমের পর এর মধ্যেই আমরা পরীক্ষা নিরীক্ষা করি, যাচাই বাছাই করে উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করি যে যদি আমাদের আর্থিক অবস্থানটুকু আমরা খুব বেশি সমৃদ্ধশালী করতে পারি, পরবর্তীতে আমরা পার্মানেন্ট বাঁধের ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কুমিল্লা 4 থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আবুল হাসনাত যে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ দিয়েছিলেন, মাননীয় মন্ত্রী জবাব দেবেন, তিনি এখন অনুপস্থিত। আপনার নোটিশটি আরেকটা তারিখে ট্রান্সফার করা হলো, পরবর্তীতে সুযোগ পাবেন। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। প্রথম বক্তা মোহাম্মদ শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর 1, সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এই মহান সংসদে দাঁড়িয়ে বক্তব্য রাখার পূর্বেই আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর 1 রামগঞ্জ থেকে যারা আমাকে নির্বাচিত করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে প্রবাসী, তারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাকে নির্বাচিত করেছে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। মাননীয় স্পিকার, আপনি একজন বহুমাত্রিক সফল ব্যক্তি, একজন যোদ্ধা হিসাবে দেশ মাতৃকার জন্য আপনি লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, বীর বিক্রম উপাধিতে আপনি ভূষিত হয়েছেন। মাননীয় স্পিকার,
আপনি ফুটবলে একজন কৃত্রিম খেলোয়াড় ছিলেন। আমাদের তরুণ বয়সে আপনি 1973 সালে বাংলাদেশের প্রথম এবং শেষ ডবল হ্যাটট্রিক করে যে রেকর্ড করেছেন, সেই রেকর্ডটি এখনো অম্লান। মাননীয় স্পিকার, বিশ্বের ইতিহাসে আপনি একমাত্র ফুটবল প্লেয়ার যিনি বিয়ের দুদিন আগে হ্যাটট্রিক করে বিয়ে উদযাপন করেছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছে। ডবল হ্যাটট্রিক করে সংসদে এসে এবার সপ্তমবারের মতো আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্পিকার হয়েছেন। মাননীয় স্পিকার, যুদ্ধকালীন সময়ে আপনার বন্ধু দিনাজপুরের আইনজীবীর পিতার দ্বিতীয় সন্তান ক্যাপ্টেন মাহবুব সবসময় আপনাকে একটা প্রশ্ন করত, যদি যুদ্ধের সময় আমরা শহীদ হয়ে যাই এই জাতি কি আমাদেরকে মনে রাখবে? আপনি বলেছেন এই জাতি আমাদেরকে মনে রাখবে, মুক্তিযুদ্ধের হিরোদের মনে রাখবে। মাননীয় স্পিকার, আমরা মুক্তিযুদ্ধের হিরোদেরকে সারা জীবন মনে রাখবো কৃতজ্ঞতার সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে। মাননীয় স্পিকার, আল্লাহ তাআলা আপনাকে একটা সম্মানের জায়গা দিয়েছে। আপনি আপনার বন্ধুকে কথা দিয়েছেন যে এই হিরোদের যারা যুদ্ধের সময় জীবন দিয়েছে তাদের জীবনী আপনি পাঠ্য পুস্তকে যেন অন্তর্ভুক্ত করা হয় সেজন্য আপনি কাজ করবেন। আশা করি মাননীয় স্পিকার, আপনি আপনার শহীদ বন্ধুকে দেওয়া তার কর্তব্য বা আপনার আমাকে সময় অত্যন্ত কম দেওয়া হয়েছে। আমি আসলে দুই একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, ঘরে এবং বাইরে, সংসদে এবং রাজপথে ঐক্যমত্য কমিশন নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। ঐক্যমত্য কমিশনের তেমন কোন আইনগত ভিত্তি ছিল না। আমাদেরকে প্রথম মিটিংয়ে ডেকে তারা বোঝানোর চেষ্টা করছে যে ভোটারদের বয়স 17 বছর করতে হবে, প্রার্থীদের বয়স 23 বছর করতে হবে এবং সংসদের মেয়াদ 4 বছর করতে হবে। তখনই আমরা বুঝে গিয়েছি ডাল মে কুচ কালা নেই পিলা হয়। আমরা সেই সময় বুঝে গেছি ঐক্যমত্য কমিশনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে প্রলম্বিত করা, নির্বাচনকে বিলম্বিত করা। সেই সময় বিএনপির পক্ষ থেকে যিনি প্রতিনিধিত্ব করেছেন জনাব সালাউদ্দিন সাহেব, তিনি অত্যন্ত চৌকস এবং বুদ্ধিমত্তার সাথে তিনি বিষয়টিকে মোকাবিলা করে জাতিকে নির্বাচনমুখী একটা ট্রেনে উঠিয়ে দিতে পেরেছেন এবং নির্বাচন হয়েছে। আমরা বলেছি যে যতটুকু আমরা ঐক্যমত্য পোষণ করেছি ততটুকু আমরা বাস্তবায়ন করব। 84টা প্রস্তাবের মধ্যে প্রায় 68টা প্রস্তাবে আমরা একমত হয়েছি, যেটার সাথে আমরা একমত হই নাই। মাননীয় স্পিকার, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবেন না, আমরা এটার সাথে দ্বিমত পোষণ করেছি। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই, পৃথিবীর ইতিহাসে কোথাও নাই প্রধানমন্ত্রীর মেয়াদ, আমরা সেটাও মেনে নিয়েছি। আজকে যদি আমরা বলি যে বিরোধী দলের নেতা এবং দলের প্রধান একজন হতে পারে না, আমরা যদি বলি যে চিফ হুইপ এবং দলের নেতা একজন হতে পারবেন না, সেটা কি শোভনীয় হবে? সেটা কি বাস্তবসম্মত হবে? মাননীয় স্পিকার, আমরা একদিন দেখলাম ঐক্যমত্যের কমিশনার যারা আছেন রাষ্ট্রবিজ্ঞানী সহ অন্যরা, তারা হঠাৎ করে তারা চলে গেছেন 1 ঘন্টার জন্য মিটিং মুলতবি করে। এসে ওনারা একটা প্রস্তাব দিলেন আমাদের সামনে। আমরা ওই প্রস্তাব পেয়ে আমরা একেবারে হতভম্ব হয়ে গিয়েছি। মাননীয় স্পিকার, আমরা দেখলাম যে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করার জন্য ওনারা যেভাবে প্রস্তাব দিয়েছেন তাতে করে নির্বাহী বিভাগকে একেবারে ছোট জগন্নাথে পরিণত করার জন্য। আমরা বারবার বলেছি নির্বাহী সদস্য 2 মিনিটে শেষ করে দেন। নির্বাহী বিভাগকে প্রত্যেকটি রাজনৈতিক দল, অধিকাংশ রাজনৈতিক দল যখন ধারণা করেছে যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, সেই ক্ষেত্রে কিভাবে বিএনপির হাত পা বাঁধা যায় তারা সব সময় সেই চেষ্টা করেছে। মাননীয় স্পিকার, আমি শুধু আপনাকে একটি কথা একটু পড়ে শোনাচ্ছি। মাননীয় স্পিকার, দুপুরের পরে এসে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে প্রধান বিচারপতি নিয়োগ সহ 12টি বিষয়ে রাষ্ট্রপতি কারোর সাথে পরামর্শ না করেই সিদ্ধান্ত নিতে পারবেন। অ্যাটর্নি জেনারেল নিয়োগ, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ,
তথ্য কমিশন চেয়ারম্যান নিয়োগ, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ, আইন কমিশনের চেয়ারম্যান নিয়োগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নিয়োগ, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নিয়োগ, বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যান্ড রেগুলেটরি কমিটির চেয়ারম্যান নিয়োগ, সশস্ত্র বাহিনী সমূহ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধান নিয়োগ, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিচালকের নিয়োগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসএ পরিচালক নিয়োগ। অর্থাৎ মাননীয় স্পিকার রাষ্ট্রপতিকে হঠাৎ করে ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত করার জন্য ওনারা প্রস্তাব দিয়েছেন। মাননীয় স্পিকার সময় কম, সেজন্য বলতে পারছি না। যাই হোক, আমি আমার নির্বাচনী এলাকার কথাটা বলতে চাই। আমার জন্মভূমি লক্ষ্মীপুরের করপাড়া গ্রামে, যে করপাড়া গ্রাম থেকে 1946 সালে পাকিস্তান আন্দোলন সূচনা হয়েছে। আমরা ডাইরেক্ট অ্যাকশনে গিয়েছি। সেই ডাইরেক্ট অ্যাকশনের প্রেক্ষিতে মহাত্মা গান্ধী আমাদের গ্রামে এসেছেন। তিনি দীর্ঘদিন আমাদের গ্রামে অবস্থান করেছেন। আমাদের গ্রামে অবস্থান করে তিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখার একটা চেষ্টা করেছেন। আমরা সেই গ্রামের উত্তরাধিকারী। যদিও আমাদেরকে বলা হয় আমরা মহাত্মা গান্ধীর ছাগল খেয়ে ফেলেছি, এটা সম্পূর্ণ মিথ্যা মাননীয় স্পিকার। আমাদের লক্ষ্মীপুরে যাওয়ার কোনো রাস্তা নাই। আমরা ঢাকা থেকে সরাসরি লক্ষ্মীপুর যাওয়ার রাস্তা, আমরা হাসপাতালের উন্নয়ন, এলাকার বিভিন্ন যে সমস্যা, বাস টার্মিনালের উন্নয়ন, আমরা এগুলো চাই। ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব আচ্ছা, 1 মিনিটে শেষ করেন। আর মিনিট মাননীয় স্পিকার। আচ্ছা, 1 মিনিট। মাননীয় স্পিকার, 60 সেকেন্ড। অন্তর্বর্তীকালীন সরকার যখন ঐক্যমত্য কমিশনে আমাদেরকে ব্যস্ত রাখছে, একদিকে তারা চেষ্টা করছে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য, আরেকদিকে চেষ্টা করছে তারা চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, একটা অসম চুক্তি। 51 একর জমি 48 বছরের জন্য দিয়েছে মাত্র 6,700 কোটি টাকার বিনিময়ে। 6,700 কোটি টাকা বিনিয়োগ করার মতো বাংলাদেশে হাজারো এন্টারপ্রেনার আছে। চট্টগ্রাম বন্দর যদি নিজেরা তারা এটা করতো, 2 বছরের মাথায় এটা অর্থ আমরা উসুল করে ফেলতে পারতাম। এটা একটা অসম চুক্তি। আজকে বিডার কোনো অ্যাচিভমেন্ট নাই, কোনো কিচ্ছু নাই মাননীয় স্পিকার। নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, যেটা চট্টগ্রামের হৃৎপিণ্ড, সেটা আজকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য একটা পায়তারা করছে মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে এর বিরুদ্ধে আমি আমার বক্তব্য রাখছি এবং প্রয়োজনে যে কোনো বাস করতে আমি তৈরি আছি, যে এটা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে। পরবর্তী বক্তা মোহাম্মদ ফজলে হুদা, নওগাঁ 3। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনার সময় 5 মিনিট, টাইমের মধ্যে শেষ করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, এই সময়টা তো আমি দেই না, আপনাদের হুইপরাই দেয়। সুতরাং তাদের অনুরোধ হলো যে এই টাইমের মধ্যে শেষ করতে হবে। আমার সময় অলরেডি চলে গেছে মাননীয় স্পিকার, 20 সেকেন্ড। বলেন, আপনি বলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। গর্ববোধ করছি এই সংসদে যখন একজন বীর মুক্তিযোদ্ধার স্পিকার এই সংসদের, নিজে যখন একজন মুক্তিযোদ্ধার সন্তান। মাননীয় স্পিকার, এই সংসদে এসে আপনি যে সময়ের কথা বলেছেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সে সময় চাচ্ছি না, জুলাই যোদ্ধা হিসেবে সময় চাচ্ছি অন্তত 2 মিনিট অতিরিক্ত। মাননীয় স্পিকার, আজকে এই সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকারের সামনে যে বক্তব্য দেওয়ার কথা, সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির উপর, রাষ্ট্রপতির ভাষণের উপর আমরা কি বক্তব্য দিব। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, একটি ব্যক্তি নয়। এই প্রতিষ্ঠানটি আজকে এই মহান সংসদে, এই মহান সংসদটা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সবাই জানি যে সংসদের প্রত্যেকটা সদস্য যখন নির্বাচিত হয়েছে, আমার বুদ্ধি হবার পর থেকে একমাত্র নির্বাচন যেখানে কোনো প্রাণহানি ঘটেনি বললেই চলে। এমন নিরপেক্ষ এবং সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে এই সংসদ যে প্রাণ ফিরে পেয়েছে, বাংলাদেশের যে গণতন্ত্র যাত্রা শুরু হয়েছে, এর জন্য আমরা আমাদের আপসীন নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার কাছে পুরো জাতি কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, আজকে
স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্রে দিয়ে গেছেন আমাদেরকে, তারই ফলশ্রুতিতে আজকে সংসদে দাঁড়িয়ে কথা বলছি এবং বিনম্র চিত্রে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। মাননীয় স্পিকার, গত 17 বছরে রাজপথে যে আন্দোলন সংগ্রাম, যে গুম খুন, যে রক্তপাত রক্তদান, তারই বিনিময়ে যে গণতন্ত্র এসেছে, এর অগ্রভাগে যিনি ছিলেন আজকের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আমাকে নওগাঁ 3 উত্তর জনপদের একটি ঐতিহাসিক পাহাড়পুর খ্যাত জায়গার ধানের শীষে মনোনয়ন দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, যখন এখান থেকে মনোনীত হয়েছি, সাধারণ জনগণ আমাকে ভোট দিয়েছে। এই ভোটটা ধানের শীষের জন্য এসেছে। ব্যক্তি ফজলে হুদার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এইটাই জাতীয়তাবাদের শিক্ষা এবং এইটাই গণতন্ত্রের শিক্ষা। মাননীয় স্পিকার, সেই জনগণের জন্য বলতে এসেছি এই সংসদে। আমি প্রথমে মহাদেবপুরের কথা যদি বলি, আমার সংসদটা 2 উপজেলায় বিভক্ত। মহাদেবপুর উপজেলার বিগত ফ্যাসিস্ট আমলে একটি ব্রিজ হয়েছে আত্রাই নদীর উপর। এই ব্রিজটা হয়েছে হাটের উপর দিয়ে এবং সেখানে এমন একটা অবস্থার সৃষ্টি হয়, সাধারণ দিবসেও, এমনকি আপনার হলিডে তো ছুটির দিনেও সেখানে শুক্রবারও ব্যাপক যানজটের সম্মুখীন হয় এই মফস্বল শহরবাসীগুলো। এই জন্য আমার এখানে আত্রাই নদীর উপর একটা দ্রুত অল্টারনেটিভ ব্রিজ দরকার, যেটা বাইপাস দিয়ে ওই নদীর ওই পারে আমার 6টা ইউনিয়নের জনসাধারণ যেন সেই ব্রিজটা ব্যবহার করতে পারেন। মাননীয় স্পিকার, আমাদের মহাদেবপুর এমন একটা উপজেলায় পরিণত হয়েছে যে নওগাঁ জেলাতে প্রবেশ করতে গেলে অন্তত 6টি উপজেলাকে এই মহাদেবপুরের রাস্তা নিতে হবে। কিন্তু এই মহাদেবপুরটা এত প্রাচীন এবং ঘনবসতিপূর্ণ উপজেলা হওয়া সত্ত্বেও অনেক ছোট ছোট উপজেলা পৌরসভার পৌর সুবিধা পেলেও এই উপজেলাতে পৌর সুবিধাটা নেই। অনতিবিলম্বে আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও এই দাবি করেছি, নওগাঁ সফরের সময় এখানে একটা পৌরসভার দাবি করছি। মাননীয় স্পিকার, আমি মহাদেবপুর এবং বদলগাছির যে বিষয়টা, বদলগাছিতে একটা সবচেয়ে প্রাচীন এবং বৌদ্ধ বিহার যেটা জাতিসংঘ ইউনেস্কো। ধন্যবাদ মাননীয় সদস্য। মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ। আচ্ছা, 1 মিনিট বলেন। আমাকে চিফ হুইপ বলেছেন কাউকে সময় না দিতে বাড়াতে, হুইপরা বলে যে 1 মিনিট দেন। এই ঐতিহাসিক পাহাড়পুরটা আমার নিজের উপজেলা বদলগাছিতে অবস্থিত। এই পাহাড়পুরে আপনি জানেন যে দেশি বিদেশি অনেক পর্যটক আসে, কিন্তু এটাকে আমরা যদি আন্তর্জাতিক মানের করতে চাই, আপনি জানেন এটা বৌদ্ধদের তীর্থস্থান, কিন্তু সারা পৃথিবীতে প্রায় 50 কোটি বৌদ্ধ জনগোষ্ঠী থাকবার পরও আমরা এটাকে বাজারজাতকরণ বিশ্বে করতে পারিনি। যেমনটা আমরা আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি সেটা বাজারজাতকরণ করতে পারিনি, যেমনটা আমরা আমাদের এই দেশের অনেক কিছু থাকবার পরও আমাদের এখন ইম্পোর্ট নির্ভরশীল একটা দেশে পরিণত করতে হয়েছে। সেজন্যই বলি, আমরা যদি জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করি, এই রকম স্থাপনা, বিশেষ করে পাহাড়পুর বৌদ্ধ বিহার, যেখানে জাতিসংঘের তৎকালীন মহাসচিব জাভিয়ার প্যারেস দা কুয়েলার পর্যন্ত এসেছিলেন, এটার একটা সার্বিক এবং আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তুলবার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। পরবর্তী বক্তা মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ 4, সময় 5 মিনিট। ঘড়ির দিকে তার খেয়াল রাখবেন, আর ভালো হয় যদি এলাকার কথা আগে বলে ফেলেন প্রথম দিকেই। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ, যাকে এই মহান সংসদে 2 বার কথা বলার সুযোগ দিয়েছেন। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর কিছু কথা বলার জন্য আমি প্রথমেই মহামান্য রাষ্ট্রপতির ভাষণকে সাধুবাদ জানাই। সাথে সাথে আজ
আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার যে সুযোগ আমি পেয়েছি, আমার প্রিয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়, শ্রদ্ধার সাথে স্মরণ করি যার নেতৃত্বে, যার আশীর্বাদে আজকে ছাত্র রাজনীতি থেকে জনগণের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে আমাদের আদর্শিক মা, তৃতীয় বিশ্বের মানুষের মানবিক নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। মাননীয় স্পিকার, আমার আসনটি একটি থানা, একটি সিটি কর্পোরেশন নিয়ে গঠিত। 99টি ওয়ার্ড, 33টি ওয়ার্ড মিলে 132টি ওয়ার্ডে ব্রহ্মপুত্র নদীর এপার ওপারে বিভক্ত। আমার এলাকাটি অত্যন্ত শোচনীয় অবস্থা। এই ময়মনসিংহ সদর 4-এ বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগী রৌশন এরশাদের স্থান। ভোট ছাড়াই বিরোধী দলীয় নেত্রী উনি দায়িত্ব বহন করেছেন, কিভাবে আমার এলাকায় না গেলে বোঝা যায় না। আমি সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করছে, এই অবহেলিত সিটি কর্পোরেশন এবং কোতোয়ালি থানা নিয়ে যে আমার আসনটি গঠিত, সেখানে উন্নয়নের ছোঁয়া বলতে কিছু নেই। আমরা মানুষকে ভালোবাসি, মানুষ আমাদেরকে ভালোবেসে 18 সনে এবং আজকের এই সংসদে দল মনোনীত করেছেন বিধায় 18 সনের নির্বাচনে মাত্র 3 ঘন্টার ভোটে 1,57,000 ভোট সেই ফ্যাসিস্টের সহযোগী রৌশন এরশাদের বিরুদ্ধে জনগণ প্রদান করেছিল। আজকে প্রায় 2 লক্ষ ভোটে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছে। আমার এলাকার সকল মানুষকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার এলাকায় যে সদর হাসপাতালটি আছে, সেখানে প্রায় বৃহত্তর ময়মনসিংহ থেকে রোগীরা আসে। সেখানে সংকুলন, চিকিৎসা, সিটের অবস্থা কোনো কিছুরই অভাব ছাড়া আর কিছুই দেখি না। আজকের জনাব স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বর সেই এলাকায় আমার সেই প্রাণপ্রিয় হাসপাতালটিকে উন্নীতকরণ করে যথাযোগ্য ব্যবস্থা করবেন বলে আমি দাবি জানাই। পাশাপাশি সেই ব্রহ্মপুত্র নদীর উপর কয়েকটি বেলি ব্রিজ করে আমার সেই কোতোয়ালির 11টি ইউনিয়নের মানুষকে শহরে এসে কাজকর্ম থেকে শুরু করে শিক্ষা সমস্ত কিছুর সুযোগ দেওয়ার জন্য আমি যে সকল মন্ত্রণালয়ে আমার খুব জরুরি দরকার, আমি সময়ের স্বল্পতার জন্য উল্লেখ করতে পারি নাই। আমি মনে করি যে আমার এই অবহেলিত এলাকাটিকে আপনার মাধ্যমে, আপনার স্মৃতি বিজড়িত, আপনি 50 বছর পূর্বে এই ময়মনসিংহে শহরে সার্কিট হাউস এবং স্টেডিয়ামে সুন্দর খেলা পরিবেশন করেছেন। আমি আপনার মাধ্যমে আমার এলাকাটিকে উন্নতকরণ করার জন্য আমি সকল পর্যায়ের মন্ত্রণালয় এবং আমার প্রিয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এই বলে আমি আজকে সময় নিচ্ছি না, পরবর্তীতে আমার সমস্ত কাজকর্ম করার জন্য আমার দাবি উপস্থাপন করব এবং আমার কাজগুলা পর্যায়ক্রমে করে দিবেন বলে আমি এবং আমার জনগণ আশাবাদী। সকলকে ধন্যবাদ জানাই আজকের এই সংসদের সকল সম্মানিত সদস্য বৃন্দদেরকে এবং আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় সদস্য। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, আপনি কিছু বলতে যাচ্ছেন, বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলের নেতা সহ সকল সম্মানিত সংসদ সদস্যের জন্য একটি সম্মানজনক খবর দেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি। দীর্ঘদিন মাননীয় সংসদ সদস্যের একটা দাবি ছিল যে মাননীয় সংসদ সদস্যরা উপজেলা পরিষদে গেলে তাদের বসার কোনো জায়গা থাকে না।
তারা কোথাও বসতে পারেন। এই ব্যাপারে কয়েকদিন আগে একজন মাননীয় সংসদ সদস্য দাবি করলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমাকে নির্দেশনা দিলে আমি স্থানীয় সরকার পল্লী সমবায় মন্ত্রী সৈয়দ মির্জা ফখরুল ইসলাম স্যারের পরামর্শক্রমে প্রত্যেক উপজেলা পরিষদের দোতলায় অ্যাটাচ বাথরুম সহ আসবাবপত্র সহ মাননীয় সংসদ সদস্য মন্ত্রীদের বসবার জন্য একটি রুম প্রস্তুত করে দেওয়ার জন্য আজকেই আমরা জিও ইস্যু করেছি, ইউনোদের নামে আদেশ দিয়েছি এবং অচিরেই নতুন ভবনে এবং পুরাতন ভবনে যেখানে যে অবস্থায় আছে সেখানেই এই কক্ষর নামটি হবে পরিদর্শন কক্ষ। কারণ মাননীয় সংসদ সদস্যের নামে রুম বরাদ্দর বিধান নাই, এই কারণে পরিদর্শন কক্ষ নামে এই কক্ষটি থাকবে। মাননীয় এমপিরা ওখানে বসে তাদের প্রয়োজনীয় কার্যক্রম এবং সাধারণ মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ এবং সময় ব্যয় করতে পারবেন। এবং উল্লেখ্য, কোনো মাননীয় সংসদ সদস্য যদি 2টি উপজেলা থাকে, 3টি উপজেলা থাকে, 4টি উপজেলা থাকে, সমস্ত উপজেলাতেই তারা অফিস থাকবে এবং বুঝতে পারবেন তারা। আমি এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দেওয়ার জন্য সকল সংসদ সদস্যদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে সবাইকে একটি করতালি দিয়ে অভিনন্দন দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং মাননীয় সংসদ সদস্য অনুরোধ করব, আজকের তারিখে জিওটি আদেশটি জারি হয়েছে, আপনার ইউনোদের সাথে কথা বললেই দ্রুততম সময়ের মধ্যে কক্ষটি আপনাদেরকে রেডি করে আপনাদের ব্যবস্থা। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। মোহাম্মদ জাহিদুর রহমান, ঠাকুরগাঁও 3। কি আবুল হাসান আব্দুল্লাহ, কি কথা বলতেই হবে, বলেন বলেন। আমি সবসময় হচ্ছে বিভিন্ন মানে বিরোধিতার জন্য দাঁড়াই। আজকে থ্যাংক ইউ জানাচ্ছি যে আজকে এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমার এই অপোজিশন থেকে আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি যে একটা বসার অন্তত জায়গা হয়েছে। আমরা লজ্জায় একটা কথা বলি না, এখন এই পার্লামেন্টের সেকেন্ড মোস্ট জুনিয়র হিসেবে একটা কথা বলছি মানে আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমাদের একটা ইউনো মহোদয়ের একটা গাড়ি থাকে, উপজেলা চেয়ারম্যানের একটা গাড়ি থাকে, আমরা ভাড়ায় গাড়ি চালাইতে হয়। আমাদেরকে যদি আমরা লজ্জায় এটা বলতে পারি না, আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলতে চান? স্পিকার, স্পিকার আপনাকে ধন্যবাদ। আজকে এমপিদের প্রাপ্তির পরে অপ্রাপ্তির খবরটা বলতে চাচ্ছিলাম না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন সংসদ নেতা নির্বাচিত হয়েছেন, আমাদের পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে প্রথমেই 2টা অনুশাসন দিয়েছেন যে আমরা এমপিরা এই নতুন পার্লামেন্টে জনপ্রত্যাশা অনুযায়ী আলাদা কোনো সুযোগ সুবিধা নেব না। সেই হিসাবে তিনি অনুশাসন দিয়েছেন, একটা আইন আছে, এটা সংসদ বিষয় মন্ত্রণালয়ের অধীনে সংসদ সচিবালয় থেকেই লিড করবে। এই আইনে আমরা একটা সংশোধনে আনবো যে এই মহান জাতীয় সংসদের কোন সদস্য আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। এইটা মাননীয় সদস্য বাদে বাকি সবাই তালে দিছে, কিন্তু আমাদের মাননীয় সদস্য ছাড়া দিছে। তবে সংসদ সদস্যগণ নয়, শুধু বাংলাদেশের এই সরকারের সমস্ত মন্ত্রী, সরকারি কর্মকর্তা যারা গাড়ি পায়, তেল পায়, সেটা আমরা ক্যাবিনেটে একটা ডিসিশন নিয়ে ইতিপূর্বে আপনারা নিশ্চয়ই নিউজ পেপারে দেখেছেন, এই ক্রাইসিসের সময় শতকরা 30% তেলের বরাদ্দ আমরা কমিয়ে দিয়েছি এবং কৃচ্ছতা সাধনের উদ্দেশ্যে সরকারি কর্মকর্তাদের আপাতত লোন সুবিধা যেগুলো আছে সেটাও কাটিল করা হয়েছে ফর দি টাইম বিং। এই সমস্ত এগুলো আমরা সবই জনবান্ধব এবং জনপ্রত্যাশা অনুযায়ী যাচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী। মাননীয় সংসদ সদস্য নিশ্চয়ই অফিস পেয়ে খুশি হয়েছেন, আবার গাড়ি না পেলে নাখুশ হবেন। তো সেই জন্য কিভাবে কি করা যায় সংসদ সদস্যদের যানবাহনের ব্যবস্থা, সেটা আলাদাভাবে আলাপ আলোচনা করে সরকারি দল বিরোধী দল একটা বিহিত ব্যবস্থা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা বলুন। একজন সদস্য তিনি এই দাবিটা সামনে এনেছিলেন, ট্রেজারি বেঞ্চ থেকে
এটাকে কগনিজেন্সে নিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। তো একটা কথা আছে যে ছোটদেরকে কখনো না বলতে নাই, তাদের আবদারে সবসময় হা বলতে হয়। হাসনাত আব্দুল্লাহ বলে ফেলেছে, সাথে সাথে না না বললে আমি বেশি খুশি হইতাম। আমি চিন্তা করেছিলাম যে এত বড় খবরের পরে বিরোধী দল থেকে কিছু মিষ্টি খাওয়াই দিব, কিন্তু এখানে এসে বাধাগ্রস্ত হয়ে গেছি, পারলাম না, একটা ধাক্কা খাইলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের নেতা স্বরাষ্ট্রমন্ত্রী তার শেষ লাইনে বলেছেন যে এটা তারা বিবেচনা করে দেখবেন। বক্তব্যে সদস্যদের বক্তব্যে ফিরে যাই। জনাব মোহাম্মদ মোহাম্মদ শাহজাহান বলেন। মাননীয় স্পিকার, শাহজাহান মাননীয় স্পিকার, আই এম সরি, বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত বর্তমান বিরোধী দলের নেতা, উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওনাদের সংসদীয় বৈঠকে ওনারা গাড়ি নেবেন না, ট্যাক্স ফ্রি। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা আমাদের আমির জামাত বিরোধী দলের নেতা বহু আগেই আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। সাথে সাথে বলেছেন আমরা কোনো জায়গা, কোনো ব্লক এমপিদের নামে বরাদ্দকৃত কোনো জায়গাও আমরা নেব না মাননীয় স্পিকার। এই জন্য আমি এই কথাটা সংসদকে জানানোর জন্যই পয়েন্ট অফ অর্ডার দিলাম মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। কেউ হাতের তালি দিল না মাননীয় স্পিকার, আমরা কিন্তু দুই হাতেই অফিসের জন্য দিলাম। আমাদের অপোজিশন লিডারকে কেউ হাতের তালি দিল না মাননীয় স্পিকার, আমি দিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। কার্যসূচিতে ফিরে যাই। জনাব মোহাম্মদ জাহিদুর রহমান, ঠাকুরগাঁ 3, সময় 5 মিনিট। মাননীয় সদস্য মাহবুবউদ্দিন খোকন বলতে চান কি? আপনার গাড়ি লাগবে না প্লট লাগবে? বলুন। মাহবুবউদ্দিন খোকনকে মাইক দেওয়া হোক। মাননীয় স্পিকার, বিএনপি যে কর্মসূচি, ফ্যামিলি কার্ড বলেন, কৃষি কার্ড বলেন, তারপর স্বাস্থ্য কার্ড বলেন, এবং উন্নয়নের মানে প্রধানমন্ত্রীর যে উন্নয়নের যে জোয়ার শুরু, পরিকল্পনা শুরু হয়েছে, জোয়ার শুরু হয়েছে। মানে সংসদ সদস্যদের জন্য উপজেলা পর্যায়ে প্রত্যেক উপজেলায় একটা অফিস থাকাতে, বরাদ্দ করাতে আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে, এবং একটু আগে দেখলেন সকল সরকারি দল সবাই কিন্তু টেবিল চাপড়ি কিন্তু অভিনন্দন জানিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের মাননীয় পক্ষ থেকে, আমি জেলার পক্ষ থেকে এইসব ভবিষ্যতে কর্মকারী পরিচালনার জন্য সুযোগ এবং অফিস থাকলে আমরা অনেক সুযোগ কাজ করতে পারবো। ওনাকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলতে চান? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী অপোজিশন থেকে বলেছেন যে গাড়ির বিষয়টা বিরোধী দলের পক্ষ থেকে বা বিরোধী দলীয় নেতা আগেই ঘোষণা করেছেন, এটা সর্বসম্মত হইল। আর বাড়ির ব্যাপারে, প্লটের ব্যাপারে বলছে, এই ব্যাপারেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রথম দিনেই অনুশাসন দিয়েছে যে কোনো ট্যাক্স ফ্রি গাড়ি হবে না, কোনো সুবিধাপাত্র প্লট নেবে না কোনো এমপি। এই ব্যাপারে যেহেতু পুরা হাউসই একমত, সেই জন্য আমরা সর্বসম্মতক্রমে ওইটু সিদ্ধান্ত সময় মতো নিতে পারবো। ধন্যবাদ। কার্যসূচিতে ফিরে যাচ্ছি। এখন বক্তব্য রাখবেন মোহাম্মদ জাহিদুর রহমান, ঠাকুরগাঁ 3, সময় 5 মিনিট। বক্তব্য রাখবেন AKM সালিম রেজা হাবিব, পাবনা 2, সময় 8 মিনিট। 8 মিনিটে শেষ করবেন। আমি তো মাননীয় স্পিকার, আমি আগে জানি না যে আমাকে বক্তব্য দেওয়ার আছে, আজকে বাদ দিলে ভালো হয় মাননীয় স্পিকার। ওকে। জনাব নাসির রহমান, মৌলভীবাজার 3, সময় 8 মিনিট। 8 মিনিটে শেষ করেন, আর বাড়ানো হবে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার শুরু করতে করতেই 10 সেকেন্ড চলে যায়। মাননীয় স্পিকার, মহামানব রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ।
প্রস্তাবের আলোচনার অংশ নিতে গিয়ে আমি প্রথমে আমার নির্বাচনী এলাকা মৌলভীবাজার 3 সদর আর রাজনগরের এলাকাবাসীকে, ভোটারদের আমি আমার কৃতজ্ঞতা জানাই যে তারা আমাকে দ্বিতীয়বারের মতন এই সংসদে নির্বাচন করে পাঠিয়েছেন। সেই সাথে আমি আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে জাতীয় নির্বাচনে প্রার্থী করে আমার এলাকার জনগণকে এই মহান সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, বক্তব্য শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদিনের গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে, যিনি কেবলমাত্র সরাসরি যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেন নাই, বাংলাদেশের স্বাধীনতার এক কঠিন ক্রান্তি লগ্নে দেশের নেতৃত্ব দিয়ে অত্যন্ত বলিষ্ঠতা আর সততার সাথে দেশ পরিচালনা করেন। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধা জানাই গণতন্ত্রের আপসীন নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যার অপরিসীম ত্যাগ ও দীর্ঘ সংগ্রাম বাংলাদেশের মানুষকে ভোটাধিকার পুনরুদ্ধারের সময় প্রবল প্রেরণা দিয়েছে। মাননীয় স্পিকার, আমি এই সুযোগে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমার মরহুম পিতা এম সাইফুর রহমানকে, যার বলিষ্ঠ অর্থনৈতিক সংস্কার সমূহ ও নীতিমালা সেই সময় বাংলাদেশের অর্থনৈতিক ভিতকে একটি বলিষ্ঠ অবস্থানে নিয়ে গেছিল। পরিশেষে আমি স্মরণ করছি 2024 জুলাই ছাত্র জনতার বিপ্লবে শাহাদাত বরণকারী 1400 শহীদদের ও 30,000 আহতদের, যাদের আত্মত্যাগের কারণে ফ্যাসিস্টের হাত থেকে দেশকে আজকে মুক্ত করে আমরা এই স্বাধীন সার্বভৌম জাতীয় সংসদে কথা বলতে পারছি। মাননীয় স্পিকার, এই নির্বাচন বেশ কয়েক মাস আগে থেকে আমাদের বিরোধী দলের কিছু নেতা কয়েক মাস আগে থেকে বলছিলেন যে উনারা প্রায় ক্ষমতায় চলে আসছেন। একজন নেতা উনি তো বললেন যে উনাদের দল এখন ক্ষমতার দ্বার প্রান্তে। কিছুদিন পরে আরেকজন নেতা বললেন যে ওনারা ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত। আমি অবশ্য কোনো অঙ্ক করে কোনো বুঝতে পারছিলাম না কিভাবে এটা সম্ভব। যাই হোক, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের প্রাক্কালে আমরা যে রেজাল্ট আশা করছিলাম সেটাই হয়েছে। মাননীয় স্পিকার, বাংলা একটা প্রবাদ আছে যে ওস্তাদের মায়ের শেষ রাত, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওইটা 12 তারিখে দেখিয়ে দিয়েছে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে গেলে অবশ্য অনেক ধন্যবাদ দেওয়াই যায়। যে ব্যক্তি উনার নেত্রীকে পা ধরে সালাম করতেন, উনি আজকে আমাদের পক্ষে সাফাই গাচ্ছেন বা বলছেন, এটা তো অত্যন্ত অন্যতম, ওনাকে ধন্যবাদ দেওয়াই যায় ওনাকে। এর চেয়ে আর বেশি কিছু বলার নাই ওনার সম্বন্ধে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর রাজনগরে সারা বাংলাদেশের মতন এই 17 বছর আওয়ামী লীগ সরকারের সময় একটা অবহেলিত জনপদ হয়েছিল। সারা বাংলাদেশে গ্রামীণ অবকাঠামোর রাস্তাঘাটগুলি যে করুণ বেহাল দশা, সেটার থেকে মৌলভীবাজার কোনো ব্যতিক্রম নেই। নির্বাচনের সময়
কোনো রাস্তা দিয়ে ঠিক মতন গাড়ি চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। ন্যূনতম মেইনটেনেন্সের কাজকর্ম ওনারা কখনো করেন নাই বিগত সরকারের সময়। তাই আমি আমার একটা প্রস্তাবনা যে এই গ্রামীণ অবকাঠামোর রাস্তাগুলি যাতে একটা ক্র্যাশ প্রোগ্রাম দিয়ে, যেগুলি বিএনপি সরকারের সময় সারা বাংলাদেশে করা হয়েছিল, সেগুলো যেখানে সংস্কার করে মেরামত করা যায় তাড়াতাড়ি, সেই দিকে একটু যদি সরকার মনোনিবেশ করে। এছাড়াও প্রত্যেক এলাকার মানুষের সুপেয় পানির বেশ অভাব। এই সুপেয় ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানির ব্যবস্থা যদি করা যায়, ইয়েতে ডিস্ট্রিবিউশন সিস্টেম করে গ্রামের মধ্যে, এলাকার জনগণ অনেক উপকৃত হবে। মাননীয় স্পিকার, এবার নির্বাচনের সময় আমার এলাকার লোকজনের 1 নম্বর দাবি দুটা ছিল বেসিক্যালি, যে মেডিকেল কলেজ হতে হবে। সিলেট বিভাগের 3টা জেলায় মেডিকেল কলেজ আছে, শুধু মৌলভীবাজারে মেডিকেল কলেজ নেই। আমি এই বিষয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অলরেডি একটা পত্র দিয়েছি যে আমাদের 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি আছে সেটাকে 400 শয্যা বিশিষ্ট হাসপাতাল করে ওখানে প্রচুর জায়গা, এনাফ জায়গা আছে যেখানে একাডেমিক ভবন এবং হোস্টেল তৈরি করার মতন জায়গা আছে। সেখানে আমরা ইচ্ছা করলে মানে স্বাস্থ্য মন্ত্রণালয় ইচ্ছা করলে সেই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে 400 শয্যা উন্নীত করে একটা মেডিকেল কলেজে ইজিলি উন্নীতকরণ করা সম্ভব হয়। সেই জন্য আমি আবারও আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করব যেটা আমরা একটু তাড়াতাড়ি যেন করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আরেকটা ছিল এয়ারপোর্টের বিষয়। সেই বিষয়টা আমরা গতকালকে আলোচনা করেছি যে শমশেরনগর এয়ারপোর্ট ব্যাপারে। আমাকে একটা মিনিট। ওকে, 1 মিনিট বলেন। তো শমশেরনগর এয়ারপোর্টটা যদি একটু চালু হতো তাহলে আমাদের পর্যটন এবং প্রবাসীদের জন্য, আমাদের আপনি জানেন লাখ লাখ মানুষ প্রবাসে থাকে মৌলভীবাজারে, তারা দেশে আসে এবং সেটার পরিপ্রেক্ষিতে এবং এই যে পর্যটন জেলা হিসেবে এই শমশেরনগর এয়ারপোর্টটাকে যাতে পুনঃ প্রচলন করা যায় সেদিকে আমি মাননীয় বিমানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তাছাড়াও শ্রীমঙ্গলের জন্য একটু ডেডিকেটেড রেল লাইন কোচ যেন থাকে, যাতে মানুষজন সস্তায় ট্রেনে করে ঢাকা থেকে বা শ্রীমঙ্গল থেকে ঢাকায় আসতে পারে। মাননীয় স্পিকার স্যার, আমার আর বেশি কিছু নাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা শেখ মুজিবুর রহমান ইকবাল, স্বতন্ত্র, কিশোরগঞ্জ 5। সময় আপনার 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাকে মাননীয় স্পিকার আপনি বিশেষ ক্ষমতা বলে অন্তত 3 মিনিট বাড়িয়ে দিবেন মাননীয় স্পিকার। আর কখনো সময় চাবো না মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ পেয়ে আমি আমার বাজিতপুর নিকলিবাসী, কিশোরগঞ্জবাসী, সারা বাংলাদেশের সকল জনগণের কাছে এবং সংসদে উপস্থিত সকল সদস্যদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আমি আমার নির্বাচনী এলাকা বাজিতপুর নিকলির কিছু সমস্যার কথা বলতে চাই। নিকলি বাজিতপুর হাওড় অঞ্চল যোগাযোগ ব্যবস্থা একদম খারাপ। ওখান থেকে মানুষ শহরে উপজেলায় আসতে গেলে নদীপথ, কাদামাটি হেঁটে আসতে হয়। রাস্তাঘাটের ব্যাপক সংস্কারের প্রয়োজন। গ্রামে মারা বাচ্চা প্রসব বেদনায় যখন
কাতরায়, তারা উপজেলা শহরে আসতে গেলে ভাগলপুর ছাড়া কোনো মেডিকেল কলেজ নাই। গাড়ি করে আসলে রাস্তায় প্রসব বাচ্চা হয়ে যায়, আর যারা সুস্থভাবে এসে হসপিটালে ভর্তি হয়, একটা বাচ্চা ডেলিভারি হতে 30 থেকে 40,000 টাকা লাগে। মাননীয় স্পিকার, তারা এই বাচ্চা মাকে হাসপাতাল থেকে রিলিজ করতে হলে জমি জামা গরু ছাগল বিক্রি ছাড়া এদের আর ঘরে নেওয়ার কোনো ব্যবস্থা থাকে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যোগাযোগ ব্যবস্থার জন্য নিকলি বাজিতপুরে একটি সড়কের অত্যন্ত প্রয়োজন, নিকলিতে একটি হাসপাতালের প্রয়োজন, স্কুল কলেজ আমার হাওর অঞ্চলে নাই বললেই চলে। শিক্ষা ব্যবস্থাগত সরকার যে অবস্থা করে গেছে, বর্তমান ছাত্র ছাত্রীরা লেখাপড়া করার মতন ইয়েস নো ভেরি গুড ছাড়া কিছুই জানে না। এই টিক মার্ক দিয়ে GPA 5 করে আমরা ছোটবেলায় পড়েছি আদর্শ লিপি, পড়েছি সবুজ সাথী, সবুজ জুলেখা বাদশার মেয়ে তাহার বাড়ি অহংকার, সে সব সময় মুখ বার করিয়া থাকে, সেই কথা আর আমাদের এই বাচ্চারা জানে না। আমরা ছোটবেলায় পড়েছি বাবুরাম সাপুরে, কোথায় যাস বাপুরে, আই বাবা জেখে যা, যদি সাপ রেখে যা, যেই সাপ জানতো গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। এটাও আমাদের বাচ্চারা আজকে জানে না। ইয়েস নো ভেরি গুড দিয়ে শিক্ষা ব্যবস্থা অচল করে দিয়েছে। আর স্কুলে, প্রাইমারি স্কুলে, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, অন্তত হাই স্কুল পর্যন্ত বাচ্চারা যাতে মোবাইল নিয়ে না ঢুকে স্কুলের গেটে কোথাও রাখার ব্যবস্থা করে যায়। কারণ এই মোবাইল নিয়ে সারাদিন তারা এমন ব্যবহার করে, আমি যত দামি মোবাইল ইউজ করি মাননীয় স্পিকার, আমি এন্ড আর সেন্ড ছাড়া কিছুই বুঝি না। কল আসলে ধরি, কল চলে গেলে এন্ড করে দেই। কিন্তু আমাদের বাচ্চারা এই মোবাইলে যত রকম জিনিস আছে সব জিনিস স্কুলে গিয়ে ঘাটে। মাননীয় স্পিকার, অতএব এইটা আমি আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করব, এটা একটা আইন করা হোক, ক্লাস চলাকালীন সময় যাতে কোনো ছাত্ররা মোবাইল নিয়ে হাই স্কুল পর্যন্ত না ঢুকতে পারে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, শিক্ষা ব্যবস্থার পরে আমি আরেকটি কথা বলতে চাই। এই মাদক মাদক আমাদের ধ্বংস করে দিয়েছে। মাননীয় স্পিকার, এই মাদকের ব্যাপারে সংসদে সকলে একসাথে কিভাবে মাদককে আটক করা যায়, মাদক বন্ধ করা যায় ব্যবস্থা করা প্রয়োজন এবং নতুন আইন করা প্রয়োজন। আরেক মাননীয় স্পিকার, মোটর সাইকেল, 12-14 বছরের ছাত্ররা বাপ মারা মোটর সাইকেল কিনে দেয়, পিক আপ এমন জোরে দেয় সরাসরি ট্রাকের নিচে। এই যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার এই মোটর সাইকেলের জন্য। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই সংসদে এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় স্পিকার আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, কিশোরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যোগাযোগের মাত্র 2টি ট্রেন। আমি আপনার মাধ্যমে যোগাযোগ মন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আরেকটি ট্রেন যদি ঢাকা কিশোরগঞ্জ সংযুক্ত করা হয় তাহলে আমাদের কিশোরগঞ্জ জেলার সকল মানুষ উপকৃত হবে। মাননীয় স্পিকার, বিগত সরকার অর্থনৈতিকভাবে দেশকে পঙ্গু করে গেছে, সমস্ত টাকা সম্পদ লুট করে নিয়ে গেছে। পরবর্তীতে ঐক্যমত্যবর্তীকালে সরকার আবার লুট করেছে। তারপরে মাননীয় স্পিকার, এখন যুদ্ধ, 3টা সমস্যা মোকাবেলা করে এই সরকার এখন চলতেছে। আমাদের চাহিদা অনেক থাকবে মাননীয় স্পিকার। আমি চাই এই সংসদে সবাই মিলে, বিরোধী দল, আমরা স্বতন্ত্র দল, সরকারি দল, বিরোধিতা না করে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী রাজকে শক্তিশালী করে। সত্তর 1 মিনিটে শেষ করেন। মাননীয় Conclude করেন। 2 মিনিট দেন মাননীয় স্পিকার। আমি এই সংসদে, আপনি আর কোনদিন বলবেন না, আপনার মাধ্যমে আমাদেরকে যাতে আর বিরোধী দল না বলা হয়। মাননীয় স্পিকার, এই সংসদে আমরা সবাই সংসদ সদস্য, আমরা এখানে আসছি দেশ গড়ার জন্য। মানুষ আমাদের ভোট দিয়েছে এদেশের উন্নয়ন করার জন্য। এই সংসদের ভিতরে অন্তত আমরা যাতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, বিরোধিতার জন্য বিরোধিতা না করি, দেশের উন্নয়নে সবাই একসাথে কাজ করি। আমরা সবাই ভিন্ন দলের ভিন্ন মতে হতে পারি, সংসদের বাইরে গিয়ে আমরা আন্দোলন করব, আমাদের কথা বলবো, কিন্তু সংসদে যাতে আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রাখি, একজন আরেকজনকে সম্মান দেওয়া শিখি এবং এই দেশের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করি, এই আশাপত্র ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা
ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড় 2, সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আজকে মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাওয়ার জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। এর পাশাপাশি আমার নির্বাচনী এলাকা বাংলাদেশের সবচেয়ে উত্তরাঞ্চল পঞ্চগড় 2 তথা দেবীগঞ্জ বোদার 4,17,000 ভোটার তথা সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে যে আমি মহান সংসদে দাঁড়িয়ে কথা বলছি, এই আমার দাঁড়িয়ে কথা বলার জন্য যে মানুষটির অবদান, যে মানুষটির সাহচর্য, যে মানুষটি বিভিন্নভাবে দিক নির্দেশ দিয়েছেন, আমি আমার বক্তব্যের মধ্যেই আমি সেই মজলুম মানুষটির কয়েকটি বিষয় এই মহান সংসদে তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, শৈশবে সেই মানুষটি তার পিতৃ হারিয়ে যখন বেড়ে উঠেছিল, একটি সময় একটি দলের দায়িত্ব নিয়ে সারা দেশে একটি উদ্যোগ, একটি চেষ্টা এনে দিবে সচ্ছলতা, আসবে দেশে স্বনির্ভরতা, এই স্লোগানকে ধারণ করে সারা বাংলাদেশে কখনো হাঁস, মুরগি, ছাগল, কখনো তৃণমূল প্রতিনিধি সভা, কখনো কম্বল বিতরণ, এইভাবে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। শুরু হয়েছিল সেই মজলুম মানুষটার উপরে ষড়যন্ত্র, দেশীয় এবং আন্তর্জাতিক। সেই দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়েই 111 সংগঠিত হয়েছিল। সেই 111 সরকারের টার্গেট হয়েছিল সেই মজলুম মানুষটার। মাননীয় স্পিকার, আমরা সেদিন অনেকেই হয়তো আমরা সেদিন দেশান্তরিত হয়েছিলাম, অনেকে তো আত্মগোপনে ছিলাম, কিন্তু আমরা দেখেছি কিভাবে সেই মানুষটি প্রায় 3 মাস তার বাসার ভিতরে অবরুদ্ধ থাকার পরে, যার পিতা বাংলাদেশ স্বাধীনতার ঘোষক ছিল, যার পিতা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিল, যার মাতা 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ছিল, সেই মানুষটাকে কিভাবে র্যাবের ড্রেস পরে সেদিন ওই সিএমএম কোর্টে হাজির করা হয়েছে। মাননীয় স্পিকার, শুধু এইখানে নয়, সেদিন আমরা দেখেছিলাম তার বিমর্ষ অবস্থা। একদিন কোর্টের বারান্দায় দাঁড়িয়ে সেই মানুষটি মহামান্য আদালতকে বলেছিল, মহামান্য আদালত, আমি বাঁচতে চাই, আমার বাঁচার অধিকারটুকু দেন। মাননীয় স্পিকার, আমি সেই মজলুম মানুষটির কথা বলতে আসছি। মাননীয় স্পিকার, এইখানে শেষ নয়, নির্যাতন করতে করতে সেই মানুষটাকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল, তাকে উদ্যমিত করা হয়েছিল। সেই সময় চিকিৎসার জন্য যখন তাকে দেশে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল, উনি কিন্তু কখনোই কোনদিন তার মাথা নত করে নাই। মাননীয় স্পিকার, এইখানে নয়, উনি দেশের বাইরে গিয়েও আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব দিয়ে এই যে আজকে আমাদের সামনে আমাদের জুলাই যোদ্ধারা আছেন, আমি বলতে চাই সেই জুলাই আন্দোলনে আমি দেখেছি কিভাবে সেই মানুষটি নেতৃত্ব দিয়েছেন, কখনো তার স্ত্রীকে পাশে রেখে, এমনকি আমাদের তরুণদেরকে আরো সাহস যোগানোর জন্য আমার তরুণদের বয়সের সঙ্গে মিল রেখে তার একমাত্র কন্যাকে কিন্তু সেই দিন ওই স্কাইবির মাধ্যমে হাজির করেছিল, আমার কথা বলেছে। মাননীয় স্পিকার, সেইখানে নয়, আমার সামনে আজকে বসে আছেন বিরোধী দলের নেতা। আমি দেখেছি 2025 মার্চ 12 দলীয় জোটের একটি ইফতার মাহফিলে মগবাজারে, সেখানে নিজ মুখে উনি বলেছিলেন এই যে জুলাই আন্দোলনের ক্যারিসমেটিক নেতা হচ্ছেন তারেক রহমান। মাননীয় স্পিকার, আজকে তাই এই প্রধানমন্ত্রীর আজকে এই যে ধন্যবাদ বক্তব্যের মধ্যে দিয়ে আমি শুধু বলতে চাই, আজকে রাষ্ট্রপতির ধন্যবাদ বক্তব্য বলতে চাই, আজকে রাষ্ট্রপতি যে কথাগুলো বলেছেন এর মধ্য দিয়ে উনি বিগত দিনের সেই ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট হিসেবে স্বীকার করেছেন, এবং এর মধ্য দিয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তার স্বাধীনতা ঘোষণা নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছিল। মাননীয় স্পিকার, সেই দিন আমাদের এইখানে রাষ্ট্রপতি তার বক্তব্যের মধ্যে দিয়ে স্বীকার করে প্রমাণ করেছেন ইতিহাসকে ঘিরে ষড়যন্ত্র করে মুছে ফেলার চেষ্টা করা হয়, ইতিহাসের সত্যই সেই দিন কিন্তু এই রাষ্ট্রপতি তার বক্তব্যের মধ্যে সেইটা ধারণ করেছেন, এবং আমাদের এই মহান সংসদে সে প্রমাণ হয়েছে। মাননীয় স্পিকার, মঞ্চ আমি বলতে চাই, আমার এই বিরোধী দলের নেতৃবৃন্দ আছেন, এই গত 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে আপনারা কিন্তু বিভিন্ন জনসভায়, বিভিন্ন সভা সমাবেশে বলেছিলেন
বিগত ফ্যাসিস্ট সরকার যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির ভাগিদার নাকি আমাদের বিএনপি সরকার। আজকে শুধু বলতে চাই, সেই সময় 4 দলের সরকার ছিল, সেই 4 দলের সরকারের 2 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী দায়িত্বে ছিল আপনাদের প্রধান 2 জন নেতা, মাননীয় স্পিকার। তাহলে বিএনপির দিকে আঙ্গুল তোলার দিকে তাকানোর দিকে চেয়ে আমি মনে করি উচিত ছিল আপনাদের নিজের দিকে তাকানো, মাননীয় স্পিকার। আজকে তাই এই মহান সংঘে দাঁড়িয়ে বলতে চাই, মাননীয় স্পিকার, আজকে আমরা যে মুসলিম মানুষের নেতার কথা বলছি, সেই নেতা আজকে বাংলাদেশে পদার্পণ করে আজকে ইতিহাস তৈরি করেছেন। সেই ইতিহাসকে কালিমামুক্ত করার জন্যই, সেই ইতিহাসকে কালিমাযুক্ত করার জন্যই আজকে অনেক ধরনের আমরা সংসদে এবং সংসদের বাইরে অনেক কথা শুনতে পারি স্পিকার। আজকে শুধু বলতে চাই, আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে বিভিন্নভাবে আজকে প্রচার করা হচ্ছে বিএনপি নাকি সংস্কার বিরোধী, মাননীয় স্পিকার। আজকে শুধু বলতে চাই, আজকে বিএনপি আজকে সংস্কার যে আন্দোলন করেছিল, শুধু আজকে যে জুলাই যোদ্ধা আন্দোলন বলছেন, মাননীয় স্পিকার, এই জুলাই যোদ্ধা আন্দোলনকে সামনে রেখে আমাদের আজকের যে আমাদের প্রধানমন্ত্রী সেই দিন কিন্তু বিবিসি সাক্ষাৎকারে বলেছিল, এই জুলাই আন্দোলন কোন ব্যক্তি, কোন দল, কারো একক কৃতিত্ব নয়। এই জুলাই আন্দোলন হচ্ছে বাংলাদেশে 18 কোটি মানুষের ছাত্র জনতা, শ্রমিক, গৃহবধূ সবার আন্দোলন হচ্ছে, মাননীয় স্পিকার। আজকে তো আমি বলতে চাই, আসুন আমাদের সংস্কার বলেন, আজকে জুলাই সনদ বলেন, জুলাই সংস্কার বলেন এবং গণভোট বলেন, আসুন আমরা আইনের সুষ্ঠু ব্যাখ্যা দিয়ে এইখানে আলোচনা করবো, পর্যালোচনা করে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের আলোচনার মধ্য দিয়ে আমরা একটি সুষ্ঠু সমাধান আনবো, যার মধ্য দিয়ে আগামী দিনে এই সংসদকে আরো প্রাণবন্ত করব, এই সংসদকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলব, মাননীয় স্পিকার। তাই কবির ভাষায় বলতে চাই, নিন্দুক যে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা করে, মাননীয় স্পিকার। সবশেষে বলতে চাই, মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশের ইতিহাস 3টি সন 71, 90 এবং 2024, আপনি দেখবেন প্রত্যেকটি ইতিহাসের সঙ্গে বিএনপি জড়িত, মাননীয় স্পিকার। আজকে 71 শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, 90 খালেদা জিয়া এবং 24 তারেক রহমান, তারই দৃষ্টান্ত আমাদের সামনে, মাননীয় স্পিকার। আজকে শুধু বলতে চাই, আমার পঞ্চগড়ে যে উন্নয়নের কথা বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আগামী দিনে আঞ্চলিক সমতার ভিত্তিতে উনি উন্নয়ন করবেন। সেই দিক থেকে আমার পঞ্চগড় দেবীগঞ্জে একটি আমাদের উন্নয়নশীল জায়গা উনি নির্ধারণ করেছেন এবং পঞ্চগড়ের যে হাসপাতাল আছেন, সেই হাসপাতাল অবকাঠামো আছে 250, কিন্তু দীর্ঘদিন ধরে অবকাঠামো পড়ে আছে, কোনো ডাক্তার নাই, কোনো মেডিকেল ইকুইপমেন্ট নাই। আমার 2 উপজেলায় 50 হাসপাতাল আছেন, সেইগুলো 100 উন্নতি করা অত্যন্ত জরুরি, মাননীয় স্পিকার। আমাদের উত্তরাঞ্চলের জেলা, সেখানে টেকনিক্যাল কলেজ নাই। ধন্যবাদ। এক মিনিটে কনক্লুড করেন। স্পিকার, আমরা আগামী দিনে পঞ্চগড়কে পর্যটন নগরীতে রূপান্তর করতে চাই, মাননীয় স্পিকার। সেই হিসেবে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। আমি আশা করব এখানে পর্যটন মন্ত্রী আছেন এবং আরো যারা সরকারের মন্ত্রী আছেন, সবাই আমাদের সহায়তা করবেন, এই উত্তরাঞ্চলের অবহেলিত এলাকাকে যেন আমরা উন্নত করতে পারি এবং আগামী দিনের জন্য আমরা শুধু পঞ্চগড়ের চা শিল্প নয় এবং পঞ্চগড়ের সুগার মিল নয়, পঞ্চগড়ের অ্যাগ্রো এশিয়া নয়, অ্যাগ্রো উন্নয়ন নয়, আরো বিভিন্ন ক্ষেত্রে যেন আমরা পঞ্চগড়ে এগিয়ে যেতে পারি, এই জন্য আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে এবং সংসদকে আমাকে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে, এবং আমাদের ওই অবহিত এলাকায় রাস্তাঘাটের বেহাল অবস্থা, দীর্ঘ 17 বছর ধরে কোনো উন্নয়ন হয় নাই, সেই বিষয়গুলো অবশ্যই আপনারা দেখবেন। এই কথাগুলো বলে এই সংসদকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আজান দিয়ে দিছে তো। মাইক দেন, বিরোধী দল নেতাকে মাইক দেন। মাননীয় সংসদ সদস্য একটা তথ্য ভুল দিয়েছেন। আমি যে ইফতার মাহফিলে অ্যাটেন্ড করেছিলাম এটা জুলাই বিপ্লবের আগের, এটা পরের নয়। আর গত বছর জুন মাসে কোনো রোজা ছিল না। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিব নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।